আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা আমিন। শুরুতেই সংবাদ শিরোনাম। পরিশ্রম ও সততার সাথে দেশ সেবা এবং জনকল্যাণে কাজ করতে বিমান বাহিনীর প্রতি আহ্বান রাষ্ট্রপতির। পরিশ্রম ও সততার সাথে দেশ সেবা এবং জনকল্যাণে কাজ করতে বিমান বাহিনীর প্রতি আহ্বান রাষ্ট্রপতির। কাল বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিনের অনেক দাবি পূরণের আশা বগুড়াবাসীর। মৌলভীবাজার ৩ আসনের উপনির্বাচনে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে আওয়ামী যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। এবং চুয়াডাঙ্গায় উন্নত প্রযুক্তি ব্যবহার করে নতুন ধারার টমেটো ও তরমুজ চাষে ব্যাপক সফলতা। শিরোনামগুলো শুনছিলেন, এবারে পুরো সংবাদ। পরিশ্রম ও সততার সাথে দেশ সেবা, জনগণের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিতের জন্য কাজ করতে বিমান বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সকালে বিমান বাহিনীর কক্সবাজার রাডার ইউনিটে YLC-6 রাডার উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। নতুন এই রাডারটি অন্তর্ভুক্ত হওয়ায় বাংলাদেশের বিশাল সমুদ্র অঞ্চলে প্রতিরক্ষায় নিয়োজিত বিমানগুলোকে সঠিক দিক নির্দেশনা দিতে পারবে বলে মনে করেন রাষ্ট্রপতি। একই সাথে ফোর্সেস গোল 2030 বাস্তবায়নে বাংলাদেশ বিমান বাহিনী আরও এক ধাপ এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। পরিশ্রম ও সততার কোনো বিকল্প নেই। সুদৃঢ় মনোবল, কঠোর পরিশ্রম, কর্তব্যনিষ্ঠা, সম্পদের সুষ্ঠু ব্যবহার ও দেশপ্রেমী আপনাদেরকে পেশাগত জীবনে উৎকর্ষের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারে। দেশ সেবা এবং জনগণের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিঃস্বার্থ ও একনিষ্ঠভাবে কাজ করে যাবেন। আপনাদের কাছে দেশবাসীর এটাই প্রত্যাশা। আগামীকাল বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফরকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মী ও সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে প্রাণ চাঞ্চল্য। প্রধানমন্ত্রীর আগমনে দীর্ঘদিনের অনেক দাবি পূরণ হবে বলে আশা করছেন বগুড়ার মানুষ। এদিকে তার সফরকে ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বগুড়া থেকে ইকবাল মোর্শেদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন দীপ্তক রায়। দুবার প্রধানমন্ত্রী হওয়ার পর এবারই প্রথম বগুড়ায় যাচ্ছেন শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে বগুড়া ক্যান্টনমেন্টে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। পরে বিকেলে আলতাফুন্নেসা খেলার মাঠে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন তিনি। তাঁর আগমনে বগুড়ায় সিটি কর্পোরেশন ঘোষণা, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন, বিমানবন্দর চালু ও কৃষিভিত্তিক শিল্প পার্ক স্থাপন সহ প্রধানমন্ত্রীর কাছে নানা দাবি তুলে ধরবেন বলে জানান স্থানীয়রা। ছাত্র হিসেবে আমাদের একটাই চাওয়া পাওয়া, বগুড়ায় যেন একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় দেয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এবং বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেয়। বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণা করা। জনসভা সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে জেলা আওয়ামী লীগ। জনসভায় এবার 2 লাখেরও বেশি মানুষের সমাগম হবে বলে আশা করছেন দলের নেতাকর্মীরা। আমরা মনে করছি যে আমরা যে জনসভা যেটা হবে, বগুড়ায় 3 ধরনের মানুষ থাকবে না, অন্তপক্ষে 2 থেকে 2.5 লক্ষ লোকের সমাবেশ ঘটবে বলে আমি আশা করি। আমরা মনে করি যে বগুড়ার এই জনসমাবেশটাকে আমরা জনসমুদ্রে রূপান্তরিত করব এবং এর মধ্য দিয়ে বগুড়ার মানুষের আগামী দিনে পরিবর্তন আসবে বলে আমরা আশাবাদী। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তার এই সফর উপলক্ষে আমরা সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। ভিভিআইপির নিরাপত্তার জন্য যে সকল মেজার নেওয়া দরকার সকল মেজারই আমরা গ্রহণ করেছি। প্রধানমন্ত্রীর সফরে উন্নয়নের নতুন মাত্রা যোগ হবে বলে আশা করছেন বগুড়ার সর্বস্তরের মানুষ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দেশের বিভিন্ন স্থানে আজও বিএনপি জামাত নেতাকর্মী সহ 3 শতাধিক লোককে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে রংপুরে 101 ও দিনাজপুরে গ্রেপ্তার করা হয় 92 জনকে। পুলিশ বলছে গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মামলার আসামি। এদিকে ময়মনসিংহে 69, সাতক্ষীরায় 65, চাঁপাইনবাবগঞ্জে 31, শেরপুরে 5 ও যশোরে 15 জনকে গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধেও নাশকতার মামলা রয়েছে বলে দাবি পুলিশের। পুলিশ জানায়, যানবাহনে অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর ও নাশকতা সহ বিভিন্ন মামলা রয়েছে তাদের বিরুদ্ধে। মৌলভীবাজার ৩ সদর ও রাজনগর আসনের উপনির্বাচনে মোট ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন আওয়ামী লীগের সৈয়দা সাইরা মহসিন, জাতীয় পার্টির সৈয়দ নুরুল হক, বিএনএফ এর নির্বাহী কমিটির সদস্য আশরাফ হোসেন, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ খুরশেদ ও সোহেল আহমদ। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ে তারা মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় রিটার্নিং অফিসার এস.এম. আজহারুল হক সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র বাছাই ১৬ নভেম্বর আর প্রত্যাহারের শেষ দিন ২৩ নভেম্বর। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৮ ডিসেম্বর। গত ১৪ সেপ্টেম্বর সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে আসনটি শূন্য হয়। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাভারের সালমা নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সকালে সাভারের জয়নাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সালমার প্রতিবেশীরা জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সালমার স্বামী একলাস মিয়ার সাথে তার ভাই সরওয়ার্দির ঝগড়া হয়। এর জের ধরে সকালে সরওয়ার্দি আকস্মিকভাবে সালমাকে লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর সরওয়ার্দি পালিয়ে যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। অন্যদিকে নগরকন্দা এলাকার একটি বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় মিতা নামের এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে ঝিনাইদহের হরিণাকুণ্ডুর ফুতেপুর গ্রামের আখক্ষেত থেকে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতরাত ২টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামে লিটন মণ্ডলের স্ত্রী। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের সাথে লেগুনার সংঘর্ষে ৪ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, দুপুরে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে মির্জাপুরের চরপাড়া বাইপাসে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসের সাথে লেগুনার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে লেগুনার ২ জন যাত্রী নিহত ও ৫ জন আহত হয়। পরে হাসপাতালে নেয়ার পথে আরও ২ যাত্রী মারা যায়। গাজীপুরের টঙ্গীতে ট্রাক শ্রমিকদের ২ গ্রুপের দ্বন্দ্বের জের ধরে চেরাগালী এলাকায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়ে যাত্রীরা। পরে পুলিশ মহাসড়ক থেকে তাদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে আওয়ামী যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী। বরিশালে যুবলীগের ২ গ্রুপ পৃথকভাবে সমাবেশ ও র্যালির আয়োজন করে। এ সময় উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ফরিদপুরে উপলক্ষে দলীয় কার্যালয় থেকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অম্বিকা ময়দানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে জেলা যুবলীগ নেতারা বক্তব্য রাখেন। এ উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পরে কেক কাটা ও র্যালির আয়োজন করে জেলা ও মহানগর যুবলীগ। ঝিনাইদহে র্যালি, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে জেলা যুবলীগ। পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। কেন্দ্রীয় যুবলীগ নেতা আসাদুল হক আসাদ ও মিরাজুল ইসলাম মিজু অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। নওগাঁয় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। র্যালি উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সংসদ সদস্য আব্দুল মালেক। নাটোরের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে শোভাযাত্রা বের করে যুবলীগের নেতাকর্মীরা। পরে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয় সমাবেশ। কুড়িগ্রামে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে মাল্যদান, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুবলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। নারায়ণগঞ্জের আবাসিক এলাকায় নিরবিচ্ছিন্ন গ্যাসের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
আমরা নারায়ণগঞ্জবাসীর আয়োজনে নগরীর বালুরমাট এলাকায় তিতাস গ্যাস অফিসের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র শারমিন হাবিব বিন্নি, সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুদ্দিন ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু। চাঁদপুরের হাইমচরের তেলির মোড় বাজার এলাকায় 10টি দোকানে ডাকাতি হয়েছে। এ সময় সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে নগদ প্রায় 5 লাখ টাকা ও 60 ভরি স্বর্ণ অলংকার সহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। ডাকাতদের বাধা দিতে গিয়ে আহত হয়েছে ব্যবসায়ী ও নৈশ প্রহরী সহ 4 জন। পরে ডাকাতরা ট্রলার যোগে পালিয়ে যায়। যানজট নিরসনে চট্টগ্রামে ফ্লাইওভার নির্মাণ না করে টেকসই পরিবহন ব্যবস্থাপনার মাধ্যমে এই সমস্যা নিরসনের আহ্বান জানিয়েছে পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম নামে একটি সংগঠন। চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলা হয়, বিশ্বের কোনো নগরেই বাধাহীন গাড়ি চলাচল ব্যবস্থাপনা গড়ে ওঠেনি, তাই শহরের ভেতরে ফ্লাইওভার বানিয়ে যানজট নিরসনও সম্ভব হয়নি। মাস্টার প্ল্যান উপেক্ষা এবং বিশেষজ্ঞদের মতামত ছাড়া যানজট নিরসনের উদ্দেশ্যে কোটি কোটি টাকা ব্যয়ে ফ্লাইওভার নির্মিত হলেও রাস্তায় আগের মতোই যানজট লেগে আছে বলে অভিযোগ করা হয়। ফোরামের সহ সভাপতি প্রকৌশলী সুভাষ চন্দ্র বড়ুয়া সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। সংগঠনের সভাপতি প্রফেসর সিকান্দার খান সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। আজ 11 নভেম্বর সিরাজগঞ্জের তাড়াশের ঐতিহাসিক নওগাঁ মুক্ত দিবস। 1971 সালের এই দিনে নওগাঁয় পাক হানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের ভয়াবহ সংঘর্ষে নিহত হয় 1/2 শতাধিক রাজাকার ও প্রায় 250 পাক সেনা। এ যুদ্ধে অনেক মুক্তিযোদ্ধাও আহত হন। তবে গত 44 বছরেও তাদের দেয়া হয়নি কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস হাসানের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। 71-এ মুক্তিযুদ্ধের শুরুতে সিরাজগঞ্জ ও তার আশেপাশের এলাকার ছাত্র, যুবক ও সেনা সদস্য সহ সব স্তরের মানুষ ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতা যুদ্ধে। আব্দুল লতিফ মির্জার নেতৃত্বে গঠিত হয় পলাশডাঙ্গা যুব শিবির নামের মুক্তিযোদ্ধা সংগঠন। পরে বেশ কয়েকটি সম্মুখ যুদ্ধে এই বাহিনী পায় ব্যাপক সফলতা। 11 নভেম্বর তারা মুক্ত করে তারাস উপজেলার নওগাঁ এলাকাকে। পরিচয় দিলাম, পরিচয় দেওয়ার পরে ক্যাসাপিল হয় 4 মিনিট দিয়ে ঘুরলো, ঘোরার পরে বাহিরে এসে আমাকে ধরে নিয়ে গেল। আমরা প্রায় 200 থেকে 250-300 মতো মিলিটারিকে আমরা বিভিন্ন জায়গায় ধরি এবং তাদেরকে মেরে ফেলি। উত্তরবঙ্গে মুক্তিযোদ্ধাদের এই সাফল্য গাথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এখনো পর্যন্ত নেওয়া হয়নি তেমন কোনো উদ্যোগ। 44 বছরে মাত্র একটি ফটক ও স্মৃতিফলক নির্মাণ ছাড়া আর কিছুই নেই এখানকার বীর সেনানীদের স্মরণীয় করে রাখতে। এমনকি তাদের দেওয়া হয়নি রাষ্ট্রীয় কোনো সম্মান। স্মৃতিস্তম্ভ তৈরি হয়েছে, এটা ঠিক, কিন্তু এটাই কিন্তু শেষ না, এখনো অনেক কাজ অসমাপ্ত আছে। সে কাজগুলো হলো সকল মুক্তিযোদ্ধার নামের তালিকা এবং সেখানে একটা জাদুঘর এবং একটা রেস্ট হাউস, এগুলো প্রয়োজন। তবে 11 নভেম্বরকে স্মরণীয় করে রাখতে এবার নানা কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রশাসন। আমাদের এডিবি অর্থায়নে আমরা চেষ্টা করব এখানে একটি এই স্মৃতিস্তম্ভের পাশে ওনাদের জন্য যদি কিছু একটা জাদুঘর কিংবা এই জাতীয় কোনো একটা বিষয় যদি করা যায় সেটা আমরা চেষ্টা করব। ঐতিহাসিক এই স্থানটিকে সংরক্ষণের পাশাপাশি এখানকার বীর যোদ্ধাদের রাষ্ট্রীয় খেতাব দিতে সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ফরিদপুরের মধুখালী পৌর বিএনপির সম্মেলন গতকাল রেলগেট দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর, জেলা বিএনপি সভাপতি জহিরুল হক শাহজাদা মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেস আলী ইছা ও যুগ্ম সম্পাদক জুলফিকার হোসেন জুয়েল সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। যশোরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর হুমায়ুন কবির। প্রশিক্ষণ কর্মসূচিতে যশোর শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন কার্যক্রম ও মহড়া প্রত্যক্ষ করে শিক্ষার্থীরা। উন্নত প্রযুক্তির বীজ ব্যবহার করে নতুন ধারার টমেটো ও তরমুজ চাষ করে সফলতা পেয়েছেন চুয়াডাঙ্গার কৃষিবিদ আব্দুল কাদের।
তার প্রতিষ্ঠিত কৃষিভিত্তিক প্রতিষ্ঠান এগ্রি কনসার্নে 5 বছর ধরে সফল পরীক্ষার পর যে কোনো মৌসুমে ভাইরাসমুক্ত টমেটো ও তরমুজ উৎপাদন করা সম্ভব হয়েছে। এর ফলে কর্মসংস্থান হয়েছে জেলার অসংখ্য বেকার মানুষের। চুয়াডাঙ্গা থেকে রফিক রহমানের রিপোর্ট, জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। 1984 সালে চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়া গ্রামে কৃষিবিদ আব্দুল কাদের বাণিজ্যিকভাবে সবজি ও ফলের আবাদ শুরু করেন। এরপর থেকেই এই গ্রামে শুরু হয় কৃষি বিপ্লব, আর এই বিপ্লব পূর্ণ সাফল্য পায় 2010 সালে। জেসমিন 1 ও জেসমিন 2 জাতের গ্রীষ্মকালীন তরমুজ চাষ শুরু করে সে বছর ব্যাপক সফলতা পান তিনি। বাণিজ্যিক কৃষিক্ষেত্রে একটা নতুন সংযোজন, এর ফলে চাষিরা উপকৃত হচ্ছে এবং এই তরমুজ চাষের ফলে বিদেশ থেকে এই জাতীয় তরমুজ আর আমদানি হচ্ছে না, যার ফলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার সাশ্রয় হচ্ছে। এবছর বাণিজ্যিক ভিত্তিতে ব্ল্যাক প্রিন্স নামের তরমুজ চাষ করে এলাকায় হইচই ফেলে দিয়েছে তার প্রতিষ্ঠিত কৃষি ভিত্তিক প্রতিষ্ঠান এগ্রি কনসার্ন। আশা করা হচ্ছে বিঘা প্রতি 110 থেকে 120 মন তরমুজ ফলানো হবে। শুধু তাই নয়, ভাইরাস মুক্ত কনক 2 জাতের টমেটো রোপণ করা হয়েছে জুলাইয়ের শেষে, যা তোলা হবে চলতি মাসের শেষ দিকে। ইনি যে যতগুলো যে জাত নিয়ে এসছে প্রত্যেকটা জাতই কিন্তু আমাদের চাষিরা কিন্তু উপকৃত হয়েছে। বিভিন্ন জাতের ট্রায়াল দিয়ে সেটা আবার চাষি পর্যায়ে আমরা দিয়ে দিই। আব্দুল কাদেরের এই সাফল্য দেখে উন্নত জাতের তরমুজ ও টমেটোর বীজ প্রান্তিক কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে স্থানীয় কৃষি বিভাগ। ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মাঝে এই দুটি ফসল, বিশেষ করে কনক 2 টমেটো এবং ব্ল্যাক প্রিন্স যে তরমুজ, এর আবাদ সম্প্রসারণের জন্য এই উফশি বীজ ব্যবহারের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি আমদানি নির্ভরতা কমবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন বিএসবি এর অর্থায়নে চট্টগ্রামের ভাটিয়ারীতে উদ্বোধন করা হয়েছে বিএসবিএ হাসপাতাল। উদ্বোধন করেন সংসদ সদস্য দিদারুল আলম। অপারেশন থিয়েটার, অত্যাধুনিক যন্ত্রপাতি, একটি অ্যাম্বুলেন্স সহ এই হাসপাতালে 25 জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা দেবেন। এ উপলক্ষে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন বিএসবি এর সভাপতি এম এ তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইয়াসমিন সুলতানা, বিএসবি এর ইসি কমিটির সদস্য জহিরুল আলম ইসলাম রিঙ্কু সহ অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন। বক্তারা মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান। রংপুর স্টেডিয়ামে শুরু হয়েছে বিভাগীয় কমিশনার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ দিলওয়ার বক। উদ্বোধনী খেলায় রংপুর জেলা দল ঠাকুরগাঁওকে 2-1 গোলে হারায়। টুর্নামেন্টে রংপুর বিভাগের 8 জেলার ফুটবল দল অংশ নিচ্ছে। 17 নভেম্বর প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে। শেষ করব সংবাদ, তার আগে শিরোনামগুলো আরও একবার। পরিশ্রম ও সততার সাথে দেশ সেবা এবং জনকল্যাণে কাজ করতে বিমান বাহিনীর প্রতি আহ্বান রাষ্ট্রপতির। কাল বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিনের অনেক দাবি পূরণের আশা বগুড়াবাসীর। মৌলভীবাজার 3 আসনের উপনির্বাচনে 5 জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে আওয়ামী যুবলীগের 43তম প্রতিষ্ঠাবার্ষিকী। এবং চুয়াডাঙ্গায় উন্নত প্রযুক্তি ব্যবহার করে নতুন ধারার টমেটো ও তরমুজ চাষে ব্যাপক সফলতা। গ্রামগঞ্জের খবর এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।